আসসালামু আলাইকুম। আমরা হলো বাংলাদেশের অর্থনীতি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আজকে একটু রিভাইজ করব কুইকলি। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে আমরা কিছু টার্মিনোলজি পাবো জাতীয় আয় রিলেটেড। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের এইখানে হলো জিডিপি আছে। তো জিডিপি মানে তো আমরা জানি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ভৌগোলিক সীমানা নির্ভরশীল এটা। দেশের ভিতরে দেশি বা বিদেশি সবার উৎপাদিত পণ্য ও সেবা। এখানে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত নয়। এটাকে সংক্ষিপ্তভাবে ক্যালকুলেশন করার জন্য সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স ইউজ করা হয়, অর্থাৎ কনজামশন, দেন হলো ইনভেস্টমেন্ট, জিতে হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিংস, অ্যান্ড এনএক্সতে হচ্ছে নেট এক্সপোর্ট। এগুলোর মাধ্যমে জিডিপি হিসাব করা হয়। এরপর হলো জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, নাগরিকত্ব নির্ভরশীল, দেশের নাগরিকদের উৎপাদিত পণ্য সেবা। এখানে দেশি এবং প্রবাসী উভয়ের আয় হিসাব করা হবে, কিন্তু বিদেশি নাগরিক যারা বাংলাদেশে বসবাস করতেছে তাদের আয় এখানে অন্তর্ভুক্ত নয়। এরপরে আমাদের আসতেছে হলো জি এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত উৎপাদন। মোট জাতীয় উৎপাদন আমাদের এই মোট জাতীয় যে আয় ছিল গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এইখান থেকে আমরা যদি আমাদের যেই মূলধনী যন্ত্রপাতির ক্ষতি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে এনএনপিটা পাবো, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বা অবচয় যদি বাদ দিই সেটা হচ্ছে এনএনপি। ঠিক আছে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। আর মাথাপিছু আয়টা কি তাহলে? মাথাপিছু আয়টা হচ্ছে আমাদের এই যে মোট জাতীয় আয়, সেটাকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিলে সেটা হলো আমরা মাথাপিছু আয় পাবো। এরপরে জিডিপির কিছু খাত আছে, এটা পরীক্ষায় আছে। জিডিপির খাত কয়টি? বর্তমানে অর্থনীতিতে প্রধান হচ্ছে 19টি খাতকে ভাগ করা হয়েছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এইগুলাকে আবার 3টি বৃহত্তর খাতের সমন্বিত রূপ করা হয়েছে। এর মধ্যে আমাদের 3টার মধ্যে 1 নম্বর হলো কৃষি খাত, এগ্রিকালচার। একটি উপখাত আছে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ, অর্থাৎ কৃষি রিলেটেড, বনজ রিলেটেড এবং মৎস্য সম্পদ রিলেটেড। এগুলো হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। শিল্প খাত বা ইন্ডাস্ট্রির মধ্যে আছে হলো 5টা উপখাত: খনিজ ও খনন, শিল্প বা ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ ও গ্যাস, পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা, নির্মাণ। এরপরে সেবা খাত বা সার্ভিস, এটা সবচেয়ে বড় খাত, 13টি উপখাত নিয়ে গঠিত: পাইকারি এবং খুচরা বাণিজ্য, পরিবহন ও স্টোরেজ, আবাসন ও খাদ্য সেবা, তথ্য ও যোগাযোগ, আর্থিক ও বীমা, রিয়েল এস্টেট, পেশাগত বৈজ্ঞানিক সেবা, প্রশাসনিক সেবা, জনপ্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ, বিনোদন এবং অন্যান্য। মানে আমাদেরকে এখানে পড়তে হবে যে টোটাল 19টা খাত, তার মধ্যে বৃহত্তর ওইগুলোকে সবাই মিলে বৃহত্তর করা হয়েছে 3টা। 3টার মধ্যে কৃষি, শিল্প এবং সেবা খাত। সেবা খাতে হচ্ছে 13টা। আমাদের বাংলাদেশে 2 ধরনের পলিসি তৈরি করা হয়, একটা হচ্ছে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি, আর একটা হচ্ছে মুদ্রা নীতি বা মনিটারি পলিসি। দুইটা পলিসি দুইটা প্রতিষ্ঠান তৈরি করে থাকে। তো আমাদের যে ফিসকাল পলিসি, যেটা রাজস্ব নীতি, এটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে থাকে, গভর্নমেন্ট। এটার লক্ষ্য হলো যে সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতি, সরকার ঋণ কোথা থেকে নিবে, তা সরকারের আয় ব্যয় কীরকম হবে, এই সকল নীতিগুলা এই রাজস্ব নীতির অন্তর্ভুক্ত। এখন এই রাজস্ব নীতিগুলোকে আবার নিয়ন্ত্রণ করার জন্য 2 ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে সম্প্রসারণশীল বা এক্সপ্যানশনারি। এখানে এটা হলো যে সরকার যখন তার খরচ বাড়ায় এবং ট্যাক্স যখন কমাবে, ঠিক আছে, তখন এটা হলো সম্প্রসারণশীল নীতি। এবং এটা করা হয় যখন অর্থনৈতিক মন্দা হয়, ওই অর্থনৈতিক মন্দাগুলো কাটানোর জন্য সম্প্রসারণশীল রাজস্ব নীতি প্রণয়ন করা হয়। আর সংকোচনশীল হচ্ছে বা কন্ট্রাকশনারি হচ্ছে যখন সরকার খরচ কমায় এবং ট্যাক্স বাড়ায়, অর্থাৎ এটার বিপরীত। অর্থাৎ মেইনলি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই সংকোচনশীল নীতিগুলো প্রণয়ন করা হয়। আমার মনে হয় বর্তমান সরকার এখন সংকোচনশীল
নীতিতে যাচ্ছে, কারণ সরকার এখন খরচ কম 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 করতেছে এবং ট্যাক্সের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করতেছে, অর্থাৎ আমাদের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এটা হলো আমাদের মনিটারি পলিসির ক্ষেত্রেও দেখেছিলাম যে সংকোচনশীল নীতি তারা নিয়েছিল। মুদ্রানীতিটা হলো কি মনিটারি পলিসি, এটা নিয়ন্ত্রক হলো বাংলাদেশ ব্যাংক। এখানে সুদের হার কত হবে, মুদ্রার যোগান বা মানি সাপ্লাইগুলো কেমন হবে এবং বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে। এইখানেও দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে সম্প্রসারণশীল বা এক্সপেনশনারি, অর্থাৎ ব্যাংকে টাকার সার্কুলেশন বাড়ায়, অর্থাৎ যখন ব্যাংকের মাধ্যমে টাকার সার্কুলেশনগুলো বেড়ে যাবে, এই ক্ষেত্রে কি হবে, টাকা বাড়লে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, ঠিক আছে। আর সংকোচনশীল নীতি হলো যখন টাকার সরবরাহ কমিয়ে দেওয়া হয়, তো ব্যাংকগুলোতে টাকার সরবরাহ কমে দেওয়া হয়, মানুষের কাছে টাকার সরবরাহ কমে দেওয়া হয়, এটার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়। আমি যেটা বললাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বাংলাদেশ ব্যাংক এই পলিসিটা নিয়েছিল, সংকোচনশীল নীতি, ঠিক আছে। কারণ মূল্যস্ফীতি আমাদের প্রায় 9-এর উপরে, 9%-এর উপরে, যার কারণে এটা এখন খুব গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে 2 বার অর্থাৎ ষান্মাসিক মুদ্রানীতি ঘোষণা করে। এখন কিছু বিষয় আমাদের আছে যে মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি এবং স্ট্যাগফ্লেশন, এই জিনিসগুলো আমরা একটু সহজে বোঝার চেষ্টা করব। মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত, অর্থাৎ যখন পণ্যের সরবরাহ বেশি থাকবে অর্থের সরবরাহের চেয়ে, অর্থের সরবরাহ কম থাকবে, পণ্যের সরবরাহ বেশি হবে। পণ্যের সরবরাহ বেশি হলে কি হবে, আমরা কম পণ্যের দাম কমে যাবে এবং টাকার ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থাৎ কম টাকা দিয়ে আমরা বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো। এটা হচ্ছে মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। আর বর্তমানে আমাদের মোটামুটি মুদ্রাস্ফীতি চলতেছে, ইনফ্লেশনটা হচ্ছে 9-এর উপরে বলছি। এখানে হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এখন 3টা কারণে আমাদের টাকার ক্রয় ক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতেই বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে। এটা হলো চাহিদা বৃদ্ধি পাওয়া, যখন চাহিদা বৃদ্ধি পাবে এবং বাজারে পণ্য কম থাকবে, সেই ক্ষেত্রে ওই পণ্যের দাম অবশ্যই কী হবে, বৃদ্ধি পাবে। এছাড়া উৎপাদন ব্যয় বৃদ্ধি, যদি কস্ট প্রোডাকশনে যদি বেশি হয় তাহলে তো দাম বাড়বে এই জিনিসের। 3 নম্বর হলো অতিরিক্ত অর্থ সরবরাহ, অর্থাৎ সবার কাছে যদি বেশি পরিমাণ টাকা থাকে কিন্তু পণ্য যদি কম থাকে, সেই ক্ষেত্রেও মূল্যস্ফীতি হতে পারে। আরেকটা টার্ম হলো মুদ্রার অবমূল্যায়ন অর্থাৎ ডিভ্যালুয়েশন। ইচ্ছাকৃতভাবে মুদ্রার মান যখন কমানো হয়, উদ্দেশ্য কি, রপ্তানি বৃদ্ধি করা। মানে হলো মুদ্রার মান যদি আমরা কমাই দিই, তাহলে বাইরের দেশের যারা লোকজন আছে তারা কি করবে, আমাদের দেশ থেকে বেশি পরিমাণ পণ্য ক্রয় করবে বা রপ্তানি আমাদের বৃদ্ধি পাবে, কারণ আমাদের দেশের মুদ্রার মান যেহেতু কম, তারা মানে হলো কম টাকা দিয়ে বেশি পরিমাণ পণ্য কিনতে পারবে। এরপরে আমাদের হলো স্ট্যাগফ্লেশন, যেটা বলছিলাম, এটা সবচেয়ে বিপজ্জনক অবস্থা, সাধারণত মহামারীর সময়গুলোতে দেখা হয়। এখানে 3টা জিনিসের কম্বিনেশন থাকে, একটা হচ্ছে উচ্চ মুদ্রাস্ফীতি বা হাই ইনফ্লেশন এবং অর্থনৈতিক স্থবিরতা। এই 2টা সিগন্যাল দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের বিষয়গুলো স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছে অর্থনীতি, ঠিক আছে। এবং সাথে সাথে বেকারত্ব বৃদ্ধি পাবে, রাইজিং আনএমপ্লয়মেন্ট। তাহলে এই 3টার কম্বিনেশন যখন দেখা যাবে একটা অর্থনীতিতে, তখন হয়তো স্ট্যাগফ্লেশন হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমাদের স্থবিরতা চলে আসবে। জাতীয় বাজেটটা আমরা আজকে দেখব। জাতীয় বাজেটটা হচ্ছে মেইনলি এখানে 3টা অংশ থাকে, অর্থাৎ কম্পোনেন্ট অফ বাজেট। একটা হচ্ছে রাজস্ব বাজেট বা রেভিনিউ, এখানে সরকারের যে দৈনন্দিন প্রশাসনিক কাজ, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা খাতে ব্যয়, এইগুলো হচ্ছে রেভিনিউ বাজেটের অংশ। উন্নয়ন বাজেটটা হচ্ছে আমাদের বার্ষিক যে এডিবি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইগুলোর মাধ্যমেই যে টাকাটা খরচ হবে এবং কিছু মূলধনী কাজ, ঠিক আছে, বিনিয়োগের ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারবো, অর্থাৎ উন্নয়নমূলক কাজের জন্য যেই বাজেটটা। আর সম্পূরক বাজেট, অর্থাৎ কোনো মন্ত্রণালয়ের যদি বাজেটের চেয়েও বেশি পরিমাণ টাকা প্রয়োজন হয়, মানে আরও যদি বেশি টাকা লাগে, সেক্ষেত্রে সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের অতিরিক্ত বরাদ্দের জন্য ব্যবস্থা থাকে। অর্থাৎ আমাদের অনুচ্ছেদ 91 বা আর্টিকেল 91-এ বলা হয়েছে যে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। তো এই হলো বাজেটের 3টা অংশ।
এবং বাজেট টাইপ যদি দেখি কি ধরনের কত ধরনের বাজেট আছে, একটা হচ্ছে উদ্বৃত্ত বা সারপ্লাস বাজেট, যেখানে সরকারের আয় বেশি হয় ব্যয় কম হয়। আয় বেশি হলে সেখানে হচ্ছে উদ্বৃত্ত। আর সুষমটা হচ্ছে আয় ব্যয় যদি সমান হয় বা ব্যালেন্স। আর ঘাটতি বাজেট বা ডিফিসিট বাজেট হচ্ছে আয়টা সবসময় ব্যয়ের চাইতে কম হয়, অর্থাৎ ব্যয়টা এখানে বেশি হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সব বাজেট ঘাটতি প্রণীত হয়েছে, অর্থাৎ আমাদের যেই বাজেট সিস্টেম, আমেরিকার বাজেট সিস্টেম, এগুলো সব হচ্ছে ডেফিসিট, অর্থাৎ ব্যয় আমরা বেশি করে থাকি। এখন ব্যয় যে বেশি করি, এটা মেটানোর উপায় কি? এটা মেটানোর জন্য হলো আমাদের যে অভ্যন্তরীণ উৎস আছে, ইন্টারনাল যে সোর্সগুলো, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে হয়, সঞ্চয়পত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা নিতে হয়। আর বহিস্থ হলো কি বিদেশি ঋণ, বিদেশ থেকে যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া, সাহায্য অনুদান হচ্ছে বহিস্থ ঋণের অংশ। এখন সরকারি রাজস্ব উৎস বা আয়ের উৎসগুলো কি কি? সরকারের আয় হলো কয়েকভাবে হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধন বা অনিয়মিত আয়, অর্থাৎ বিভিন্ন ঋণ, বন্ড, সম্পত্তি বিক্রি করার মাধ্যমে যেই আয়টা হয় সেটা হলো ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্টটা হচ্ছে আহ, যেই সকল আমাদের হলো আয় নতুন নতুন সম্পদ তৈরি করে, ঠিক আছে, নতুন নতুন সম্পদ তৈরি করে। ঋণের মাধ্যমে নতুন নতুন সম্পদ তৈরি করা যায়, বন্ডের মাধ্যমে এবং সম্পদ বিক্রির মাধ্যমে আমরা নতুন আয় এখানে আমরা কি করতে পারি, নতুন সম্পদ আমরা তৈরি করতে পারি। আর রেভিনিউ রিসিপ্টটা হচ্ছে রাজস্ব বা নিয়মিত আয়, যেটা সেটা হচ্ছে একটা কর বহির্ভূত বা নন ট্যাক্স, আর একটা হচ্ছে কর রাজস্ব বা ট্যাক্স। কর বহির্ভূত কি, যেমন ফি দেওয়া, বিভিন্ন ধরনের ফি আছে, জরিমানা, সুদ, সরকারি কোম্পানির আয়, মাসুল, মাসুল যেমন বিভিন্ন ধরনের টোল দেওয়া হয় বিভিন্ন সড়ক, বন্দর, এইগুলোতে, ব্রিজে, পরিত্যক্ত সম্পত্তি। আর কর রাজস্বটা বা ট্যাক্সটা হচ্ছে সরকারের মোট আয়ের প্রায় 80% এখান থেকে আসে। কর রাজস্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর অর্থাৎ যার উপরে ট্যাক্সটা ধার্য হয় সেই হচ্ছে এটা পেমেন্ট করে, অর্থাৎ আয় কর, ইনকাম ট্যাক্স, ভূমি কর, ল্যান্ড ট্যাক্স, সম্পদ কর, মুনাফা কর, যার উপর ধার্য তাকে এটা দিতে হয়। মূসক বা ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট। এরপরে হলো বিক্রয় কর, আবগারি শুল্ক বা এক্সাইজ, আমদানি রপ্তানি শুল্ক, এইগুলো হলো পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স। এখানে আমরা কয়েকটা জিনিস পড়লাম, সেটা হলো ভ্যাট, মূল্য সংযোজন কর। এটা চালু হয় 1991 সালের 1 জুলাই। বর্তমানে ভ্যাটের 8টা স্তর আছে, এটা লাগবে না, বাট পরোক্ষ করের সবচেয়ে বড় উৎস এটা, এবং চালু হয় 1991 সালে, এটা আসে পরীক্ষায়। এক্সাইজ ডিউটিটাও আসে, আবগারি শুল্ক, যেটা দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য এবং সেবার উপর, যেটা দেশের অভ্যন্তরে উৎপাদিত হয় এবং এখানেই ব্যবহৃত হয়, যেমন হলো চা, তামাক, ঔষধ, প্রসাধনী ইত্যাদির উপরে। আমাদের যে টিন, অর্থাৎ টিনটা প্রবর্তন করা হয় 1993 সালে। প্রথমে 9 ডিজিট ছিল, যেটা হলো ডিজিটাল ছিল না আর কি। ই টিনটা আসে কত সালে প্রণয়ন করা হয়? 2013 সালে ই টিন, অর্থাৎ ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হলো 12 ডিজিট, 12 ডিজিটটা মনে রাখবেন। এবং 13 সালে হলো এটা প্রবর্তন করা হয় অনলাইন সিস্টেম। তাহলে 12 আর 13 এটা মনে রাখতে হবে। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা হচ্ছে 2017-তে প্রবর্তন করা হয়। এটা হলো 13 ডিজিট। এটা আমাদের লাগে না তেমন। তিনটা আমাদের এখানে পরীক্ষা আসে। করমুক্ত আয়ের সীমা 2025-26-এর জন্য সাধারণ কর, সাধারণ করদাতাদের জন্য হলো ছিল এটা, অর্থাৎ করমুক্ত আয়ের সীমা ছিল 3.5 লাখ। মহিলা ও 65 বছর বয়স্ক যারা, তাদের জন্য 4 লাখ টাকা। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের জন্য 4,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য 5 লাখ টাকা। এবং লক্ষ্যমাত্রা 2026-27-এর জন্য আমাদের যে জুলাই যোদ্ধা ছিল তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলো 5,25,000 টাকা পর্যন্ত কর অব্যাহতি বা করমুক্ত সুবিধা পাবে। তাহলে 3.5 লাখ,
4 লাখ, 4,75,000, 5 লাখ, ঠিক আছে। কিছু দিবস, আয়কর দিবস বা ইনকাম ট্যাক্স দিবস হচ্ছে 30 নভেম্বর, 30 নভেম্বর। আর ডিসেম্বরে কি আছে? ডিসেম্বর হলো ভ্যাট বা মূসক দিবস, ঠিক আছে, 10 ডিসেম্বর। এটা মনে রাখা সহজ, 10 ডিসেম্বর। ট্যাক্স হলিডে এবং ট্যাক্স রিবেট নামে দুইটা শব্দ আছে ট্যাক্সের ক্ষেত্রে। ট্যাক্স হলিডে হচ্ছে আয়কর থেকে অব্যাহতি দেওয়া, অর্থাৎ কাউকে যদি তার যে আয় হয়েছে সেখান থেকে আমরা যদি কর যদি না নিই, তাকে যদি অব্যাহতি দিই, সেটা হলো ট্যাক্স হলিডে বলা হয়। ট্যাক্স হলিডের পর আসতেছে হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট, অর্থাৎ বিনিয়োগের উপর কর ছাড়। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করার জন্য কারো উপরে যদি কি করা হয়, কর যদি ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে তো ট্যাক্স রিবেট বলা হয়।